শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের কাহিনী বিন্যাস এবং গল্পের সকল চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয় ও লেখকের কল্পনা মাত্র। গল্পে উল্লিখিত অপরাধের ধরন, এর বর্ণনা এবং হিংসাশ্রয়ী মনোভাব রহস্যগল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবো এটি কোনোভাবেই সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন দীর্ঘ উটি আছেন ঝুলে। লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। লেখকের জন্ম 1966 সালে হাওড়ায়। 2004 সালে একটি জনপ্রিয় ম্যাগাজিনে তাঁর প্রথম গল্পটি প্রকাশ পায়, আর প্রথম উপন্যাস বের হয় 2007 সালে। লেখকের একাধিক ছোট গল্প থেকে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম, নাটক ও ওয়েব সিরিজ। ছোটদের জন্য প্রথম উপন্যাস লিখে চন্দননগর পরিবেশ একাডেমি থেকে পেয়েছেন পরিবেশ বান্ধব সাহিত্যিক সম্মান। এছাড়াও পেয়েছেন শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ও দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান। আজ শুনব তাঁর লেখা রহস্য গল্প দীর্ঘ উটি আছেন ঝুলে। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি। বিভিন্ন চরিত্রে সোমক, উজ্জ্বল, সুদীপ্ত ঘোষ, অরিজিৎ, অমরজিৎ, দেবলীনা, আত্রেয়, অনির্বাণ, বিহু, অনিরুদ্ধ, সুদীপ্ত রায় ও রিয়া। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস ইন্দ্রনীল সান্যালের লেখা রহস্য গল্প দীর্ঘ উটি আছেন ঝুলে। বর্ধমান রোডের মল্লিকা অ্যাপার্টমেন্টের 14 আর 15 তলা জুড়ে যে ডুপ্লে, তার বসার ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন সুনীল সেন। ক্লিন শেভড, মাঝবয়সী, মাঝারি চেহারার সুনীলকে দেখে বয়স বোঝার উপায় নেই। আপাদমস্তক মাঝারি মানুষটি এজেন্সি নামে একটি কোম্পানির মালিক। এজেন্সির মতো নিরীহ নামওয়ালা কোম্পানিটি আসলে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। ভারত জুড়ে এজেন্সির 12টা শাখা আছে। সবকটা শাখার কাজ দেখার সূত্রে সুনীল সারা মাস কলকাতার বাইরে থাকেন। কলকাতা এলে মল্লিকা অ্যাপার্টমেন্টে ওঠেন, যেটার মালিক তার বোন আর জামাইবাবু। এজেন্সির কলকাতা শাখার অপারেশন হেডের নাম উইলিয়াম শাহজাহান চৌধুরী, ডাকনাম শাহজাহান। সুনীল যখন কলকাতা থাকেন তখন শাহজাহানও এখানে এসে থাকে। আজ মার্চ মাসের 23 তারিখ। কলকাতার উপর দিয়ে এখনই বেশ তাপপ্রবাহ বইছে। সকাল 10টার সময় কলকাতার তাপমাত্রা 34 ডিগ্রি। সুনীল আর শাহজাহান এসি চালিয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপে এজেন্সির লাভ লোকসান নিয়ে ব্যস্ত। এমন সময় সুনীলের মোবাইল ফোন কলকল করে উঠল। স্পিকার অন করে ফোন ধরলেন সুনীল। ওদিক থেকে শোনা গেল, সুনীল সেন বলছেন তো? আমি অনিলাভ সান্যাল বলছি। কদিন আগে আপনার সঙ্গে আলাপ হলো। আমাকে ভুলে গেলে উর্মি সান্যাল নিশ্চয়ই মনে আছে। উর্মি আমার মেয়ে। হ্যাঁ বলুন, আপনাকেও মনে আছে? ক্যালকাটা ক্লাবের পার্টিতে আলাপ হয়েছিল, তাই তো? ইয়োর ডটার উর্মি ইজ আ গুড অ্যাক্ট্রেস। ইসটাকে ওয়াশ করে দিন। গতকাল রাতেও মারা গেছে। আপনি একবার বাগচি বাগিচায় আসতে পারবেন? বাগচি বাগিচা? এটা ঠিক কোথায় বলুন তো? শোনা শোনা লাগছে খুব। জায়গাটা হাওড়ার বালিতে, বালিঘাট স্টেশনের পাশে, গঙ্গার ধারে। মনোজ বাগচি নামের এক ব্যবসায়ীর বাগান বাড়ি। এবারে বুঝতে পেরেছি। ওই বাড়িটা সিনেমা আর সিরিয়ালের শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয়, তাই তো? ঠিকই বলেছেন। কাল রাতে ওখানে একটা পার্টি ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার মেয়েটা সিলিংয়ের মুখ থেকে গলায় ওড়না জড়িয়ে ঝুলছে। সো স্যাড। দেখুন, শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু সুইসাইড বা হোমিসাইডের ক্ষেত্রে
প্রাইভেট ডিটেকটিভের কোনো ভূমিকা নেই। এসব নিয়ে ডিল করার অধিকার একমাত্র পুলিশের। সেটা আমি জানি। আপনাকে ফোন করার কারণ হলো আমার স্ত্রী স্বস্তিকা সান্যাল পুলিশের কাছে অভিযোগ করেছে যে আমি উর্মিকে মার্ডার করেছি। স্বস্তিকা ইজ রাইট, উর্মি খুনি হয়েছে। তবে তবে উর্মিকে খুন আমি করিনি, করেছে স্বস্তিকা। আচ্ছা, একটা কথা বলুন, এই কেসের আইও মানে ইনভেস্টিগেটিং অফিসারকে? বালি থানার বড়বাবু প্রবীর হালদার, উনি আপনাকে চেনেন বলছেন। বেশ, আমি আসছি, ঘন্টা দেড়েক সময় লাগবে। ফোন কাটলেন সুনীল। শাহজাহান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পোশাক বদলে শাহজাহানের সঙ্গে বেরোলেন সুনীল। গাড়িতে উঠে চালকের আসনে বসে শাহজাহানকে বললেন, উর্মি সম্পর্কে কি কি জানলে বলে ফেলো, জলদি। ইন্টারনেট ঘেঁটে যা তথ্য পেলাম সেগুলো দিয়ে একটা ওয়ার্ড ডকুমেন্ট বানিয়েছি, সেটা পড়ছি। সুনীল নিঃশব্দে গাড়ি চালাতে লাগলেন। উর্মি সান্যালের বয়স এখন 28, আদিবাড়ি বসিরহাট। মা স্বস্তিকা সান্যাল গ্রুপ থিয়েটার করতেন, আর বাবা অনিলাভ সান্যাল এলাকার দাপুটে রাজনৈতিক কর্মী ছিলেন। এইসব কথা নেটে লেখা আছে? উর্মি একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেছে। ছোটবেলা থেকেই উর্মির বাড়িতে অভিনয়ের চর্চা ছিল। ক্লাস 12-এ পড়ার সময় নাকি মেগা সিরিয়ালে হাতেখড়ি হয়। যৌথ পরিবার নিয়ে তৈরি হয়েছিল সেই মেগা সিরিয়াল, যার নাম ছিল উর্ণনাভ। এই মেগার ছোট্ট একটা ট্র্যাকে উর্মির নাম ছিল উর্মিলা। ট্র্যাকটা এত পপুলার হয় যে উর্মির রোলও নাকি বাড়িয়ে দেওয়া হয়। সিরিয়ালটা 3 বছর চলেছিল জানো। শুটিংয়ের মধ্যেই পড়াশোনা করত। ক্লাস 12 পাশ করেছিল? করেছিল। উর্মির দ্বিতীয় মেগা সিরিয়ালের নাম উর্বশী। পার্ক স্ট্রিটের এক গায়িকাকে নিয়ে তৈরি এই মেগা সিরিয়ালটিও সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল জানো। নস্টালজিয়ার কারণে অবাঙালিরাও সিরিয়ালটা দেখত। ওপার বাংলা থেকে আসা রিফিউজি মেয়ের সংগ্রামের গল্প। সে লাল পেরে সাদা শাড়ি পরে কোলে হারমোনিয়াম নিয়ে সাহেবী আসরে ন্যাট কিং কোল, জিম রিভস, জন বায়েস, হ্যারি বেলাফন্টের গান নাকি গাইত। কপালে সুয়েডের টিপে লেখা থাকতো উর্বশীর আদ্য অক্ষর দীর্ঘ উ। এই মেগাটাও 3 বছর চলেছিল। কপালে ওই টিপের কারণে বাঙালির কাছে উর্মির নাম হয়ে গেল কি জানো, দীর্ঘ উ। এমনকি গ্রামের দিকে ফাংশন করতে গেলে ফ্যানেরা কি বলে ডাকতো জানো, দিগ্ঘু। 18 বছর বয়সে টেলি ইন্ডাস্ট্রিতে ঢুকে 24 বছর পর্যন্ত মেগা করে কাটিয়ে দিল। শেষের 4 বছর কি করলো? 2টো মেগার পরে উর্মি সেভাবে কাজ পাচ্ছিল না। প্রযোজক পঙ্কজ দত্ত একটা আর্ট হাউস সিনেমা বানান, সেটা একদমই চলেনি। কিন্তু ওটায় অভিনয় করে উর্মি বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ওর গায়ে সিরিয়াস অভিনেত্রীর ছাপ্পা পড়ে গেল। কমার্শিয়াল ছবিতে উর্মিকে কেউ আর কাজ দেয় না। বাধ্য হয়ে পঙ্কজের পরের ছবিতে আইটেম নাম্বারের সঙ্গে নেচেছে। পঙ্কজের প্রডিউস করা নতুন মেগা সিরিয়াল উর্মি মুখরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে টিভির জগতে ফিরেছে। চরিত্রের নাম আবারও উর্মিলা। সেটাই এখন টিভিতে দেখাচ্ছে। তার মানে তৃতীয়বারের জন্য দীর্ঘ। বুঝলাম। তাই তো দেখছি, বসিরহাট থেকে কলকাতায় এসে কয়েক বছরের মধ্যে উর্মি এত রোজগার করছে যে প্রিন্স আনোয়ার শাহ রোডের ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে 3 BHK কিনেছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য, উর্মির ক্লস্ট্রোফোবিয়া আছে। আউটডোরে গিয়ে একলা শুতে হয়, তখন ঘরের দরজা বন্ধ করে না, বাড়িতে মায়ের পাশে শোয়। ব্যাস এইটুকুই জানতে পেরেছি। গাড়ি চালাতে চালাতে নিজের মোবাইল থেকে প্রবীরকে ফোন করলেন সুনীল। আরে সুনীল দা, হ্যাঁ বলুন, কি খবর? হ্যাঁ ঠিক আছি। আচ্ছা, ওই বালির কিডন্যাপিং কেসটায় তোমাকে সাহায্য করেছিলাম, মনে আছে তো? একদম। বিনিময় কি চাই বলুন? না সেরকম কিছু না, ওই জাস্ট উর্মি সান্যালের অ্যাবনর্মাল ডেথের ব্যাপারে একটু নাক গলাতে চাই। আসলে ভিকটিমের বাবা আমাকে ফোন করেছিলেন। কথা যখন দিয়েছি তখন রাখবো। আপনি এখন কোথায়? আমি আর শাহজাহান এখন ওই দমদম এয়ারপোর্টের কাছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরলে মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাব। আচ্ছা কেসটা কি বলো তো? দেখুন, উর্মির বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। উর্মি থাকতো ওর মা স্বস্তিকা সান্যালের সঙ্গে ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। বসিরহাটের বাড়িতে থাকেন উর্মির বাবা অনিলাভ সান্যাল। গতকাল বাগচি বাগিচায় উর্মি মুখর নামের মেগা সিরিয়ালটার র্যাপ আপ পার্টি ছিল।
সেটা শেষ হয়ে যাবার পর ক্লোজ কয়েকজন মিলে উর্মির ঘরে পার্টি করেছিলেন। এই তাঁরা মানে কারা? অনিলাভ এসেছিলেন বসিরহাট থেকে, স্বস্তিকা তো ছিলেনই, এছাড়াও ছিলেন উর্মি মুখার্জির প্রডিউসার পঙ্কজ দত্ত, তারপর ওই মেগায় উর্মির কোস্টার শিবেন্দু রায়, উর্মির পার্সোনাল মেকআপ আর্টিস্ট মিলি সাহা এবং মেগার স্ক্রিপ্ট রাইটার সোহম বিশ্বাস। রাত 12টার সময় আসেন টালিগঞ্জের মহাতারকা সুকান্ত। ভোর 4টের সময় পার্টি শেষ হয়, সবাই শুতে চলে যান। সকাল 7টার সময় অনিলাভ বালি থানায় ফোন করে বলেন যে মেয়ে সুইসাইড করেছে। আমি 7:30টার সময় এখানে এসে দেখি উর্মি গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ের হুক থেকে ঝুলছে। অনিলাভ আমাকে ফোনে বললেন যে এটা সুইসাইড নয়, মার্ডার। তা তুমি কি ভাবছো? আপনি কত দূর? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন প্রবীর। ফরেন্সিক টিমের কাজ প্রায় শেষ, আপনারা দেখে নেওয়ার পর বডি পোস্টমর্টমের জন্য পাঠাবো। মিডিয়া খবর পাওয়ার আগে মৃতদেহ বালি থানা এলাকার বাইরে পাঠাতে চাইছি। এই তো আমরা বাগচি বাগিচার বাইরে, গেট খুলে দিতে বলো। বিশাল বড় ঘরের এক প্রান্তে একটি পালঙ্ক, তাতে শোয়ানো রয়েছে উর্মির মৃতদেহ। পুলিশের ফটোগ্রাফার একের পর এক ফটো তুলে যাচ্ছেন। ফরেন্সিক টিমের যিনি এসেছেন তিনি গ্লাভস পরা হাতে স্যাম্পল কালেকশন করে জিপ লকে ভরছেন। প্রবীরদের দেখে দুজনে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। উর্মিলার মৃতদেহ ঢাকা রয়েছে সাদা কাপড়ে। সেটা সরিয়ে সুনীল দেখলেন উর্মিলার পরনে হালকা পিচ রঙের সালোয়ার কামিজ, গলায় পেঁচানো গাঢ় লাল রঙের ওড়না, চোখের নিচে কাজলের গাঢ় কালি ধেবড়ে আছে, মুখে চড়া মেকআপ, বিশ্রী ভ্যাপসা গন্ধের মধ্যে পড়ে রয়েছে টিভি তারকা। উর্মির মুখের দিকে তাকিয়ে প্রবীর বললেন, কপালের দীর্ঘ লেখা টিপটা নেই, চড়া মেকআপের মধ্যে কপালের গোল চিহ্নটা দেখা যাচ্ছে। পার্টির সময় পড়েও যেতে পারে। ক্রাইম সিন দেখে বোঝা যাচ্ছে কাল রাতে অনেক পানিও খরচ হয়েছিল। ঘরের অন্য প্রান্তে বিশাল বড় টেবিল ঘিরে অনেকগুলো সোফা পাতা রয়েছে। টেবিলের উপরে রাখা রয়েছে 3টি খালি বোতল, 7টা গ্লাস, এক গাদা কাচের থালা বাটি আর কাঁটা চামচ। সেগুলো দেখে প্রবীর বললেন, পার্টি চলার সময় বাগচি বাগিচার কেয়ারটেকার রাকেশ সাধু খাঁ সারাক্ষণ উপস্থিত ছিল। ও বলেছে যে সোফাগুলোয় পরপর বসেছিল উর্মি, স্বস্তিকা, তারপর শিবেন্দু, মিলি, সোহম, পঙ্কজ, অনিলাভ এবং সুকান্ত। পার্টিতে উপস্থিত ছিলেন 8 জন, কিন্তু গ্লাস 7টা কেন? আসলে সুকান্তর এই অভ্যাসটি নেই। প্রবীরের উত্তর শুনে ঘাড় নাড়লেন সুনীল। তা ফরেন্সিক টিম ফিঙ্গারপ্রিন্টের জন্য এগুলো নেবে না? এতক্ষণ সব জিপ লকে ঢুকে যেত, আপনি আসছেন বলে ডিলে করলাম। হাত নাড়লেন প্রবীর। ফরেন্সিক টিমের সদস্য ঘরে ঢুকে গ্লাভস পরা হাতে টেবিলের প্রতিটি জিনিস জিপ লকে ভরে তার গায়ের নম্বর লিখছেন। উর্মির গলায় জড়ানো ওড়নাও ঢুকে গেল জিপ লকে। পুলিশের ফটোগ্রাফার আবার ছবি তোলা শুরু করেছেন। সুনীল পালঙ্কের কাছে গিয়ে নাকে রুমাল চাপা দিয়ে দেখছেন উর্মির গলার ওড়নার প্যাঁচ। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওড়না কেটে ঝুলন্ত বডিটা কে নামিয়েছিল? ভিকটিমের বাবা। তা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না? উর্মির ক্লস্ট্রোফোবিয়া ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে জানলাম। ঠিক ঠিক ঠিক। শাহজাহানের দিকে তাকিয়ে ইশারায় কিছু বললেন সুনীল। শাহজাহান একটা ধাতব মই জোগাড় করে তার উপরে উঠে সিলিংয়ের হুকটা খুঁটিয়ে দেখছে, মোবাইলে ফটো তুলছে। সুনীলের দিকে তাকিয়ে ঘাড় নাড়ছে। সিলিংয়ের হুক পর্যন্ত ভিকটিমের হাত গেল কি করে? খাট থেকে সিলিংটা তো অনেকটা উঁচুতে। ঘরের কোণে উল্টে পড়ে থাকা টুল দেখিয়ে প্রবীর বললেন, ওইটাই চড়েছিল, ওটাতে লাথি মারতেই। বুঝলাম। মই থেকে নেমে এসেছে শাহজাহান।
আপনাদের দেখা শেষ হয়েছে? তাহলে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেব। পাঠিয়ে দিন। উর্মিলার ঘর থেকে বেরোলেন সুনীল। তার সঙ্গে ভিসেডার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য চাপ দিন। কনস্টেবল এসে কাপড় চাপা দেওয়া মৃতদেহ নিয়ে নিচে চলে গেল। প্রবীর বললেন, দেখুন, ভিসেরার মেডিকেল অ্যানালিসিসে অ্যালকোহল আর ফুড পার্টিকেল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এটা প্লেন অ্যান্ড সিম্পল সুইসাইডের কেস। ভিকটিমের বাবা মায়ের মধ্যে অহিনকুল সম্পর্ক, তাই এত ঝামেলা হচ্ছে। আনন্যাচারাল ডেথ যখন, তখন একটু খোঁজ খবর নেওয়া যাক। চলুন উর্মির বাবা মায়ের সঙ্গে একটু দেখা করি। ও হ্যাঁ, আরেকটা ইনফো দিই, পালঙ্কের ওপর উর্মির মোবাইল পড়েছিল, সেটা সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। ওরা কি বলল সেটা জানা জরুরি। প্রবীরের সঙ্গে একটি ঘরে ঢুকলেন সুনীল। ঘরটি ছোট, একটি ডাবল বেড, একটা আলমারি আর দুটো চেয়ার ছাড়া আর কিছু নেই। দেওয়ালের দিকে মুখ করে খাটে বসে রয়েছেন অনিলাভ আর স্বস্তিকা। স্বামী স্ত্রীর বয়স 60-এর আশেপাশে। সুনীলকে দেখে হাত জোড় করে অনিলাভ বললেন, আসার জন্য ধন্যবাদ। দেখুন, সরাসরি কাজের কথায় আসি, আমাদের হাতে সময় কম। বলুন, কি জানতে চান? কলকাতায় এত বড় ফ্ল্যাট থাকতে আপনি বসিরহাটে থাকতেন কেন? আমি 6 মাস আগে রিটায়ার করেছি। তার আগে পর্যন্ত কর্মজীবন ছিল বসিরহাট। ওখানেই থাকবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু অবসরের পর বউ আর মেয়ের সঙ্গে থাকা যেত না? দীর্ঘশ্বাস ফেলে অনিলাভ বললেন, আমি চিরকাল চেয়েছি মেয়েটা পড়াশুনো করুক। অন্য কিছু করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু ওর মা সে কথা শুনলে তো। ক্লাস 7 থেকেই নাচের ক্লাস, গানের ক্লাস, পিয়ানো ক্লাস, মার্শাল আর্ট এইসব হচ্ছে। লেখাপড়ার বেলায় অষ্টরম্ভা। আমি কি আন্দোলন করিনি? গান বাজনাও তো করতে হতো সেখানে। আমার গিন্নি তো নিয়মিত পথনাটক করতো। তাহলে টাকার জন্য হঠাৎ এত পেলেল্লা পানা কেন? আগে চুপ করে বসো। তোমার ওই কাল্পনিক আজগুবি কথাগুলো কি না বললেই নয়? যে বিষয়ে জ্ঞান নেই সেটা নিয়েও কথা বলতেই হবে তোমাকে। আমি কখন চুপ করবো আর কখন বক্তৃতা দেব সেটা তুমি ঠিক করবে নাকি? আজ আর সেই দিন নেই, তাই এত কথা বলার সাহস হচ্ছে তোমার। বলতে বাধলো না তোমার? স্বস্তিকা চোখের জল মুছে বললেন, না, বাঁধলো না। তার কারণ হলো উর্মি। ছোটবেলা থেকেই আমি জানি যে ওর মধ্যে ট্যালেন্ট আছে। স্কুল কলেজে পড়াশোনা করে সময় নষ্ট করবার জন্য জন্মায়নি। পড়াশোনা না করলে ট্যালেন্টের কোনো দাম নেই। আমার মেয়েটা শুধু ট্যালেন্টেডই ছিল তাই নয়, ও ট্যালেন্ট স্পট করতেও পারত। তা না হলে ওর কি দায় পড়েছিল বলতো? ক্লাস ফ্রেন্ড মিলির ডিজাইন করা পোশাক পরে মিলিকে ফেমাস করে দেওয়ার। উর্মির যখন ক্লাস 11, তখন মিলি কোথা থেকে একটা উড়ে এসে বসিরহাটে জুড়ে বসেছিল। বাবা মা নেই, মেশোর বাড়িতে থাকতো। উর্মির পার্সোনাল স্টাইলিস্ট হয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে মিলি। বলিউড থেকে ফিল্ম ডিরেক্টর বিক্রম সিংহানিয়া ওকে ডেকে পাঠাচ্ছেন। আর উর্মি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলে এসব হতো? সুনীলের দিকে তাকিয়ে অনিলাভ বললেন, কোথা থেকে কোথায় চলে গেল খেয়াল করলেন? আমি কেন কলকাতার ফ্ল্যাটে থাকতাম না এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বস্তিকা হু হু করে কাঁদছেন আর বলছেন, তুমি থাকো তোমার ডেড আইডিওলজি নিয়ে, আমারও সব ফালতু ন্যাকামি নেই। আমি মেয়েটাকে পাগলের মতো খাটিয়েছি। ক্লাস 12-এর পরে কলেজে যেতে দিইনি। আর এটা করেছি বলেই ওই ইস্ট সিটিতে ফ্ল্যাট হয়েছে, গ্যারেজে দামি দামি গাড়ি এসেছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে। আর তুমি যদি বসিরহাটের ইট বার করা বাড়িতে বসে কমফোর্টেবল থাকো, তাহলে ইস্ট সিটিতে আর বাগচি বাগিচায় দৌড়ে আসো কেন? হিপোক্রিট কোথাকার। আমি আসি তোমার অধঃপতন দেখতে। টাকার জন্য মেয়েটাকে পঙ্কজ দত্তের কাছে পাঠিয়েছ। ওই প্রডিউসারটা আমার বয়সী, ও উর্মির কাছে রোজ সন্ধ্যেবেলা কেন আসে আমি বুঝি না কিছু। না, তুমি কিছুই জানো না। উর্মি আর শিবেন্দুকে হিরো হিরোইন করে পঙ্কজ একটা বই করবার প্ল্যান করেছিলেন। স্ক্রিপ্ট করেছে সোহম। ওই জন্যই উনি নিয়মিত ইস্ট সিটির ফ্ল্যাটে আসতেন। সুনীল এতক্ষণ স্বামী স্ত্রীর ঝগড়া শুনছিলেন। এবার বললেন, আমি কিন্তু ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম, অবসরের পরে বউ আর মেয়ের সঙ্গে কি থাকা যেত না? তার এত বড় উত্তর আশা করিনি। তবে ঝগড়াটা শুনে আমার কিন্তু লাভ হলো।
পঙ্কজ, মিলি, সোহম আর শিবেন্দু, এদের সঙ্গে কথা বলার সময় পয়েন্টগুলো কাজে লাগবে। অনিলাভ আর স্বস্তিকা চুপ। সুনীল স্বস্তিকাকে জিজ্ঞাসা করলেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, অনিলাভবাবু কেন মেয়েকে খুন করতে যাবেন? মেয়ে বেঁচে থাকলে অনেক কিছুর ফ্রি সাপ্লাই তো থাকবে। আপনার কি ধারণা অনার কিলিং বাস্তবে হয় না? তবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমার বর আমার মেয়েকে দিন রাত বলতো, অনিলাভ সান্যালের মেয়ে হয়ে তুই পড়াশোনা না শিখে মূর্খ হয়ে থাকবি আর চাকরি বাকরি ছেড়ে এইসব করবি? কোনো ভদ্রবাড়ির মেয়ে এইসব করে? বাবার সম্মান, নিজের সম্মান বেচে গাড়ি বাড়ি করেছিস। মেয়েটার কত সহ্য করবে বলুন তো? ও ডিপ্রেশনে ভুগছিল, আর শেষ কোপটা ওর বাবাই মারল, মেয়েটাকে সিলিং থেকে ঝুলিয়ে দিল। অনিলাভ চুপ করে শুনছিলেন। এবার পাশের ঝোলা থেকে একটা ব্যাংকের পাসবই বার করে প্রবীরের দিকে এগিয়ে বললেন, আমার বউ এটা আপডেট করতে আমাকে দিয়েছিল। সুনীল উঁকি মেরে দেখলেন জয়েন্ট অ্যাকাউন্টে উর্মি আর স্বস্তিকা সান্যালের নাম। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা রয়েছে। তিনি অবাক হয়ে বললেন, সে কি, সেভিংস অ্যাকাউন্টে এত টাকা কেউ রাখে নাকি? এইরকম পাসবই আরো অনেক আছে। এফডি, এসআইপি, শেয়ার, ফ্ল্যাটের দলিল, একাধিক গাড়ির কাগজ, সবকটাই জয়েন্ট অ্যাকাউন্ট। সব মেয়ে আর মায়ের নামে এদের আর সার্ভাইভার করা আছে। এদিকে আমার গিন্নি আবার একজনের প্রেমে পড়েছেন। ডিভোর্সের মামলা করলে যদি মেয়ে রেগে যায় তাহলে কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। কি গিন্নি, ঠিক বলছি তো? কি তুমি বলতে চাইছো টাকার লোভে আমি মেয়েটাকে খুন করেছি? কোনো মা এই কাজ করতে পারে? সুনীলের দিকে তাকিয়ে জল ভরা চোখে সমর্থন চাইছেন স্বস্তিকা। কোনো বাবা মেয়ের অনার কিলিং করতে পারে? স্বস্তিকার ভুল বদলে গেছে। তিনি অনিলাভর দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, শাট আপ! কাল রাতে আপনারা দুজনেই এই ঘরে শুয়েছিলেন। একজন ঘর থেকে বেরিয়ে খুন করে এলেন, অন্যজন টেরও পেল না। এটা কিভাবে সম্ভব? নাকি দুজনে মিলেই খুনটা করে এখন ভালো সাজছেন? স্বস্তিকা আর অনিলাভ একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের একলা থাকতে দিয়ে ঘর থেকে বেরোলেন প্রবীর, সুনীল আর শাহজাহান। বাড়ির বাইরে বেরিয়ে দেখা হয়ে গেল কেয়ারটেকার রাকেশ সাধুখার সঙ্গে। বছর 30-এর লোকটি প্রবীরকে দেখে সেলাম ঠুকল। সুনীল জিজ্ঞাসা করলেন, তুমি থাকো কোথায়? ওই তো স্যার, ওইখানে। রাকেশের তর্জনী বাগচি বাগিচার গেটের পাশের একতলা কোয়ার্টারের দিকে। চলো একবার ঘুরে আসি। কোয়ার্টারে ঢুকে দেখা গেল এক মহিলা রান্না করছে। মোটাসোটা থলথলে চেহারায় বুড়োটে ভাব এসে গেছে। মুখের চামড়া কুঁচকে গেছে, চোখে ঘুম ঘুম ভাব। এই হলো আমার মিসেস আলোরানী সাধুখা। আলোরানী খসখসে গলায় বলল, নমস্কার। শাহজাহান আলোরানীকে মন দিয়ে দেখছিল। সে বলল, তোমার কি শরীর খারাপ? আমার থাইরয়েডের সমস্যা আছে। তা ওষুধ খাচ্ছ না? না, ওষুধ খেলে আমার গা গুলোয়, অন্যভাবে ট্রিটমেন্ট হচ্ছে। শাহজাহানের পিঠে হাত দিয়ে থামালেন সুনীল। রাকেশকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে ছিলে নাকি এখানে চলে এসেছিলে? আমি সারাক্ষণ ছিলাম স্যার। ভোর রাতে এইরকম ফাঁকা জায়গায় উঁচু পালঙ্ক থেকে কাঠের টুল মার্বেলের মেঝেতে ছিটকে পড়ল, অথচ কোনো আওয়াজ হলো না। তুমি, আলোরানী আর সুকান্ত, এটা তো সজ্ঞানে ছিলে, তোমরা কেউ শুনতে পেলে না? রাকেশ চুপ। আয়নার পাশে দাঁড়িয়ে কপালে বিন্দি পড়তে পড়তে আলোরানী বলল, এত দূরে আওয়াজ আসে না, আপনি বরং সুকান্ত স্যারকে জিজ্ঞেস করুন। সোহম আর মিলির ঘরে ঢুকে সুনীল দেখলেন ওরা খাটে বসে স্মার্টফোনে লুডো খেলছে আর খুনসুটি করছে। দুজনেরই বয়স 30-এর নিচে। সোহমের ছোটখাটো চেহারা, পরনে জিন্স আর বাসন্তী রঙের ফতুয়া,
একগাল দাড়ি। কবি এবং চিত্রনাট্যকারকে যেমন দেখতে হওয়া উচিত সেরকম দেখতে। বি ফার্ম ডিগ্রি বাগিয়ে চলে এসেছে আর্টের লাইনে। কবিতা লিখে পেয়েছে খ্যাতি এবং বুদ্ধিজীবী তকমা। মেগা সিরিয়ালের চিত্রনাট্য লিখে বাড়ি গাড়ি করে ফেলেছে। একাধিকবার বিদেশ ভ্রমণও হয়ে গেছে। শ্যামলা ত্বকের মিলের চেহারা বড় সড়ো, চোখমুখ ঝকঝক করছে। জিন্স আর টপ পরা, স্মার্ট এবং গো গেটার টাইপের মেয়ে। সুনীলদের দেখে দুজনে উঠে দাঁড়ালো। সুনীল নিজের পরিচয় দিতে মিলি বলল, কি জানতে চাইছেন বলুন। কাল রাতের পার্টির অকেশন কি ছিল? উর্মি মুখার মেগার র্যাপ আপ পার্টি ছিল মূল অকেশন। পিডি এসেছিল, প্রেস কনফারেন্স ছিল, সেখানে আমরা কেউই কিছু খাইটাইনি। তাই ওই মিডিয়া চলে যাওয়ার পর বন্ধুরা একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আপনারা সবাই সবার বন্ধু? মানে আপনি, সোহম, অনিলাভ আর স্বস্তিকা, এরা সবাই কি উর্মিলার বন্ধু? এইভাবে কেন ভাবছেন? আমি উর্মির পার্সোনাল স্টাইলিস্ট, আমি তো থাকবই। আর মেয়ের সঙ্গে বাবা মা থাকবেন, সেটাই স্বাভাবিক। আপত্তি নাম্বার 1, তর্জনী তুলে বললেন সুনীল। উর্মি থাকতো তার মায়ের সঙ্গে কলকাতায়, ওর বাবা থাকতো বসিরহাটে। কাজেই মেয়ের সঙ্গে বাবা মা থাকবে, আপনার এই যুক্তি খাটছে না। আপত্তি নাম্বার 2 হলো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার আগে পার্সোনাল স্টাইলিস্ট লাগে নাকি? আরে বাবা, উর্মিলা একজন স্টার, সে কখনোই ম্যাক্সির ওপরে ওড়না জড়িয়ে কারো সামনে আসতে পারে না। ওতে স্টার ভ্যালু কমে যায়। আরে বাবা, মা বাবা আর বন্ধুদেরও স্টার ভ্যালু দেখাতে হয় নাকি? হ্যাঁ, মানে ফিল্মি লোকেরা এরকমই হয়, আর তাদের পার্টিগুলোও এইরকমই হয়। এরকম পার্টি কি উর্মির ফ্ল্যাটে নিয়মিত হতো নাকি শুধু এখানেই হলো? ইস্ট সিটির ফ্ল্যাটে নিয়মিত হতো। সোহম, চুপ কেন? আপনি কিছু বলুন। এইসব পার্টিতে আপনার মতো বুদ্ধিজীবী কেন থাকেন? আমি থাকি কারণ লোককে অবজার্ভ করা আমার কাজের মধ্যে পড়ে। কিন্তু আমি এইসব পার্টিতে আউটসাইডার। বাড়িতে শুয়ে বই পড়তে বা গান শুনতেই বেশি ভালোবাসি। একই লোকেদের বারবার অবজার্ভ করে নতুন কি পান? ভালো প্রশ্ন করেছেন। র্যাপ আপ পার্টির পরে আমি চলে যেতে চেয়েছিলাম, মিলি আর উর্মি মিলে আমাকে থাকতে বাধ্য করে। প্রমাণ দেওয়ার জন্যে উর্মি বেঁচে নেই। তাহলে আমি কি ধরে নিতে পারি যে বান্ধবীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনি ছাড়তে চাননি? আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে। আমার বাবা মা এই সম্পর্কের কথা জানেন। এখানটা সময় কাটানোর জন্য কলকাতা শহর ছেড়ে আমাকে আর মিলিকে বাড়িতে এসে থাকতে হবে, এইরকম সংকটে আমরা ভুগি না। আমার এখানে আসার প্রধান কারণ হলো বাগচি বাগিচা নিয়ে একটা লেখা তৈরি করছি। সেই জন্য এখানকার লাইব্রেরিতে গতকাল সারাদিন পড়াশুনো করেছি। রাতে মিলির সঙ্গে সময় কাটানোটা উপরি পাওনা ছিল। সোহমের পিঠ চাপড়ে মিলি বলল, সাব্বাস পোয়েট, একদম মোতর জবাব দিয়েছিস। সুনীল মাথা নিচু করলেন। সত্যি তিনি সময়ের থেকে পিছিয়ে পড়ছেন। তাকে চুপ করে থাকতে দেখে শাহজাহান মিলিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, কাল পার্টিতে কি কি হয়েছিল? এইসব পার্টিতে কোনো স্পেসিফিক কথা হয় না। আই মিন, যার সঙ্গে আপনি উর্মিলার ডেথকে রিলেট করতে পারেন। পঙ্কজ দত্তর নতুন ছবি নিয়ে কোনো কথা হয়নি, যেটার হিরো শিবেন্দু আর হিরোইন উর্মি? বোঝাই যাচ্ছে আপনারা কাকু কাকিমার সঙ্গে কথা বলেছেন। ওরা চাপে করে বসলে কিছুই অজানা থাকে না। এনিওয়ে, কাল রাতে নতুন ছবি নিয়ে কথা হয়নি, তার অনেক অনেক কারণ ছিল। তা কি কি কারণ? মিলি কিছু বলার আগে সোহম বলল, আসলে আমার মধ্যে কিছুদিন ধরে একটা অনুভূতির বীজ বড় হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওই বীজ ডালপালা মেললে কবিতা হবে না, গদ্য হবে না, মেগা সিরিয়ালও হবে না। ওই অনুভূতিকে একমাত্র সিনেমার ভাষায় প্রকাশ করা যায়। সোজা করে বলুন না যে আপনি একটা সিনেমা বানাতে চান। সহজ কথা বলতে আমায় কহ যে আপনাদের মতো করেই বলি তাহলে। আমি একটা চিত্রনাট্য লিখেছিলাম, নাম রেখেছি চোখের আড়ালে। প্রধান 2 চরিত্রের জন্য ভেবেছিলাম শিবেন্দু এবং উর্মিকে। ফ্রেশ পেয়ার, টিভির কারণে অসম্ভব জনপ্রিয়, কিন্তু বড় পর্দায় নতুন। পঙ্কজদা ছবিটা প্রডিউস করতে রাজি হয়ে যান, কিন্তু একটা সমস্যা হয়। সুকান্ত চিত্রনাট্যটা পড়ে ফেলেন এবং পঙ্কজদাকে বলেন নায়ক চরিত্রে উনি অভিনয় করবেন। এইবার পঙ্কজদা সমস্যায় পড়লেন। সুকান্তকে চটিয়ে ইন্ডাস্ট্রিতে কেউ 1 টাকা রোজগারও করতে পারে না। রাজি না হলে পঙ্কজদার ফিল্ম প্রোডাকশন কোম্পানি উঠে যাবে। এইসব ক্রস কারেন্টের কারণে কাল রাতে ওই ছবি নিয়ে কোনো আলোচনা হয়নি। দেখুন, এসবের সঙ্গে উর্মির মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
আমাদের কোর্ট কাচালি আজীবন চলতে থাকে। সুনীল মিলিকে জিজ্ঞাসা করলেন, আপনার আদি বাড়ি বসিরহাট, সোহমের বাড়ি কলকাতা শহরে, তা আপনাদের আলাপটা হলো কিভাবে? আমি আর উর্মি ক্লাসমেট ছিলাম। ক্লাস 12-এর পর ও আর স্কুলে আসেনি, কিন্তু জানেন বন্ধুত্বটা রয়ে গিয়েছিল। স্কুলে পড়ার সময় আমি ওকে পোড়ামাটির দুল, হার, বালা তৈরি করে দিতাম। পরে থেকে ফেলে দেওয়া মেটাল বা প্লাস্টিকের সঙ্গে পাখির পালক বা নুড়ি পাথর মিক্স অ্যান্ড ম্যাচ করে গয়নাও বানিয়ে দিয়েছি। মফস্বলী এলাকায় ওই গয়না খুব সারা ফেলেছিল। উর্মি কলকাতা চলে আসার পর ওর সঙ্গে যোগাযোগ একেবারেই কমে যায়। ও রেয়ারলি বসিরহাটে আসতো, তবে জানেন এলে দেখা করতো। ও দীর্ঘ উ নামে ফেমাস হওয়ার পর আমি দীর্ঘ উ লেখা সুয়েটের টেপ বানিয়ে ওকে গিফট করি। সেটা ভীষণ পপুলার হয়েছিল। তখন ওর অনুরোধে আমি পোশাক পরিকল্পনা শুরু করি। সেই পোশাক মেগা সিরিয়ালে পপুলার হয়ে যাওয়ায় উর্মি আমাকে ওর পার্সোনাল স্টাইলিস্ট হিসেবে নিয়ে নিয়েছিল। আমি কলকাতায় চলে এলাম। টিভিতে প্রচুর কাজ করেছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এই তো রিসেন্টলি মুম্বাইয়ের ফিল্ম ডিরেক্টর বিক্রম সিংহানিয়া, তিনি ফোন করে ওর পরের ছবির জন্য যোগাযোগ করতে বলেছেন। ভগবানের আশীর্বাদে আর কিছুরই অভাব নেই, আর এই সব কিছুরই শুরু উর্মির জন্যে। উর্মি যে তোকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না, সেটা বলবি না? শোভন, ছাড় না ওসব। যে মারা গেছে তার নামে নিন্দে করতে নেই। নিচু গলায় সোহমকে বকুনি দেয় মিলি। আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম সোহমের সঙ্গে আপনার আলাপটা হলো কিভাবে। সেই কথায় আসতে গেলে তো উর্মির কথা বলতেই হবে। সোহমের সঙ্গে আমার আলাপ উর্বশী মেগা সেটে। ও স্ক্রিপ্ট লিখছিল আর আমি উর্মির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সেটে আমাদের রোজই দেখা হতো, আর সেই থেকেই। বেশ, এবার আমি সোহমের কথায় ফেরত আসতে চাই। উর্মি কেন মিলিকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না? মিলি চুপ। সোহম বলল, তোর জন্য অনেক করেছি, আর পারছি না। এই ছিল উর্মির যুক্তি। ফেয়ার এনাফ, দুজনেই দুজনের জন্য অনেক করেছে, বন্ধুকৃত্যেরও শেষ আছে, কিন্তু টাকা না দিয়ে কাজ করিয়ে নেওয়াটা ঘোর অন্যায়, তাই না? আচ্ছা, উর্মি কিভাবে মারা গেছে বলে আপনাদের মনে হয়? শি ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। দেখুন, মেঘার কমিটমেন্টের জন্য মুম্বাইয়ের একাধিক কাজ ছাড়তে বাধ্য হয়েছে। ইনফ্যাক্ট বিক্রম সিংহানিয়া ওকে ফোন করে পরের মুভির হিরোইনের রোল অফার করেছিল, কিন্তু টিভির প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তির কারণে ও না বলতে বাধ্য হলো। তাছাড়া চেহারাতেও বয়সের ছাপ পড়ছিল। আরও একটা কারণ আছে, ওর মা শিবেন্দুর সঙ্গে ওর প্রেমটা ঠিক মেনে নিতে পারেননি। এই নিয়ে তো মায়ের সঙ্গে ওর রোজ ঝগড়া হতো। আপনারা দুজনে সারা রাত এই ঘরেই ছিলেন? মিলিকে থামে জিজ্ঞাসা করলেন সুনীল। হ্যাঁ। আত্মহত্যা করার সময় উর্মি লাথি মেরে টুল পালঙ্ক থেকে ফেলে দেয়। টুল পড়ে গেলে শব্দ হওয়ার কথা। আপনারা সেরকম কোনো শব্দ শুনতে পেয়েছিলেন কি? সোহম আর মিলি একে অপরের দিকে তাকালো। মিলি হেসে বলল, প্রেমিক প্রেমিকা যদি পরস্পরের চোখে মগ্ন থাকে তবে কি আর বাইরের আওয়াজ শোনা সম্ভব? আপনারাই বলুন। সুনীলরা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলেন। শিবেন্দু লম্বা, ফর্সা, সুদর্শন, নায়কোচিত চেহারা, আদিবাড়ি বর্ধমান। টিভির মেগাতে কাজ করে যা টাকা কামিয়েছে তাই দিয়ে ফ্ল্যাট কিনেছে বাঁশদ্রোণীতে। আরও কিছু টাকা হলে স্টুডিও পাড়ার আশেপাশে শিফট করবে। আপাতত ট্র্যাক প্যান্ট আর হুডি পরে বাঁশদ্রোণীর ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে। সুনীল আর শাহজাহান যে আসবেন এটা প্রবীর মোবাইলে জানিয়ে দিয়েছিলেন। শিবেন্দুর হাতের স্মার্টফোনে স্কুপ চ্যানেলের ব্রেকিং নিউজ, দীর্ঘ উটি আছেন ঝুলে। সঞ্চালক পরিমল উর্মির অস্বাভাবিক মৃত্যুর বিবরণ শোনাচ্ছে। দেখাচ্ছে মেগা সিরিয়ালের ক্লিপিং, বাগচি বাগিচা, উর্মির বসিরহাটের বাড়ি আর ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। উর্মি মারা যাওয়ার পর 24 ঘন্টা কেটে গেল। পোস্টমর্টমের পর বডি দাহ পর্যন্ত হয়ে গেছে। এখন আপনারা কি জানতে এসেছেন? দীর্ঘ উ নামটা নিয়ে উর্মি কখনো আপত্তি করেননি? না না, কেন আপত্তি করবে? নামটা যতই হাস্যকর মনে হোক না কেন, ওই নামের জন্যই কিন্তু পাবলিক উর্মিকে মনে রেখেছে। নির্দিষ্ট ইমেজে আটকে পড়াকে অতীতে অসুবিধাজনক বলে মনে করা হতো, আর এখন পাবলিক মেমোরি ক্রমশই ছোট হচ্ছে। টিভির পর্দায় মেগা সিরিয়াল শেষ হয়ে যাওয়া মানেই
পাবলিক মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়া। উর্মি তো সৌভাগ্যবান যে ওর অভিনয় করা 3টে মেগার নাম ছিল অরুণনাভ, উর্বশী আর উর্মি মুখর। প্রথম আর শেষ সিরিয়ালে ওর নাম ছিল উর্মিলা। উর্বশী তো ও নাম ভূমিকাতেই ছিল, আর পাবলিক ওকে দীর্ঘ উ বা দীর্ঘ নামেই মনে রেখেছে। এটা নিয়েও খুব খুশিও ছিল। আপনি উর্মিকে কতদিন ধরে চেনেন? অরুণনাভতে ও আর আমি একই ট্র্যাকে ছিলাম। NT1-এ শ্যুট হতো রাত 11:30 পর্যন্ত। কোনো বসার জায়গা পাওয়া যেত না, ঘরের তো প্রশ্নই নেই। দুজন ফ্লোরের বাইরের বেঞ্চিতে বসে ওই গল্পগুজব করতাম। তখন থেকেই প্রেম? আমার তরফে তখন থেকেই। এবার রহস্যের গন্ধ পাচ্ছি। আপনার কথা শুনে মনে হচ্ছে উর্মির তরফে প্রেমটা পড়ে এসেছিল, কি তাই তো? না না, রহস্যের কিছুই নেই। উর্মি আমাকে ভালোবাসত কিনা সেটা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। বড় অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা হয়, কোনটা রিয়েল আর কোনটা রিল, সেটা কাছের মানুষও বুঝে উঠতে পারে না। হয়তো তারা নিজেরাও পারে না। আপনি উর্মির ওপরে এখনো অভিমান করে আছেন? উর্মি আর মানুষ ছিল না, জানেন। একটু থেমে ভাবল শিবেন্দু। তারকা হওয়ার জন্য ও আত্মাকে শয়তানের কাছে বন্ধক রেখেছিল। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এই সব কথার কোনো মানে ছিল না ওর কাছে। ও আমার সঙ্গে প্রেম করার পাশাপাশি সুকান্তর সঙ্গেও প্রেম করত। কোনটা প্রেম আর কোনটা অভিনয় তখন তো বুঝতে পারতাম না। আজ বুঝি দুটোই অভিনয়। কারণ আমাদের দুজনের সঙ্গে প্রেম করার পাশাপাশি ও নিয়মিত পঙ্কজ দত্তর সঙ্গে যোগাযোগ রাখত। ওই 60 বছরের বয়স্ক লোকটার সঙ্গে, মানে কেন ইমাজিন। বাতাসে হাওয়া বওয়ার শনশন শব্দ শোনা যাচ্ছে। শিবেন্দু নিঃশব্দে কাঁদছে। উর্মি কেন আত্মহত্যা করেছে বলে আপনার মনে হয়? শিবেন্দু চোখের জল মুছে বলল, উর্মি খুব প্রাণচঞ্চল ছিল। ও কিন্তু আত্মহত্যা করার মেয়েই নয়। তাহলে কি এটা মার্ডার? সেটা তো পুলিশে বলবে। পুলিশের বদলে বরং আমিই বলি। পকেট থেকে একটা কাগজ বের করে শাহজাহান বলল, উর্মি মার্ডার হয়েছে। ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিসে ওর শরীরে ফেন্টানিল পাওয়া গেছে। মানে এটা ওষুধ না বিষ? এটা আফিম জাতীয় ওষুধ, তবে আফিম তৈরি হয় গাছ থেকে। বিজ্ঞানীরা ফেন্টানিল তৈরি করেছেন ল্যাবরেটরিতে। যাদের ক্রনিক পেন আছে তারাই এই ওষুধ খায়। হ্যাঁ, উর্মির ক্রনিক পেন আছে বলে তো শুনিনি। তবে আমি জানি যে সুকান্তদা নিয়মিত ফেন্টানিল খান। কম বয়সে স্টান্টম্যান ছাড়া অ্যাকশন দৃশ্য অভিনয় করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। পুরো বয়সে এসে সেই চোট এখন লো ব্যাক পেন হিসেবে জানান দিচ্ছে। সুকান্তর কথা এখন থাক। শিবেন্দুকে থামিয়ে দিল শাহজাহান। কম ডোজে ফেন্টানিল ওষুধ, কিন্তু বেশি ডোজে বিষ। উর্মির রক্তে প্রচুর পরিমাণে ফেন্টানিল ছিল। শিবেন্দু আবার একটু থেমে বলল, কিন্তু উর্মি তো সিলিংয়ের হুক থেকে ওড়না গলায় জড়িয়ে ঝুলছিল। আমরা ক্রাইম সিন দেখেই আন্দাজ করেছিলাম এটা একটা খুন। পুলিশকে কিছু বলিনি। তো কিভাবে আন্দাজ করলে? সেটা সময় মতো জানাবো, এখন নয়। শিবেন্দু ঘাবড়ে গিয়ে বলল, আপনারা আমাকে সন্দেহ করছেন নাকি? সন্দেহ না করার কি কোনো কারণ আছে? ইনফ্যাক্ট জেলাসি মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। আপনি যাকে ভালোবাসেন সে অন্য একজনের সঙ্গে প্রেম করছে, তৃতীয় একজনের সঙ্গেও। যাই হোক, আপনার জায়গায় আমি থাকলে তো খুনই করে দিতাম, তারপরে জেল বা ফাঁসি হলে হবে। ধুর মশাই, ফালতু ভয় দেখাবেন না তো। ওকে যদি কেউ খুন করে থাকে তাহলে সেটা হলো পঙ্কজদা। আমি জানি যে উর্মি নিজেদের একটা ভিডিও তুলেছিল। ঘাড় নাড়ল সুনীল। তাহলে আপনি বলছেন যে পঙ্কজ দত্ত উর্মিকে খুন করেছেন, তাই তো? না না, আমি তা বলিনি। আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পঙ্কজদার মেয়ে তানিয়া কিন্তু নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করে সদ্য কলকাতায় ফিরেছে। বাবার প্রযোজনা করা ছবিতে অভিনয় করেই ও ইন্ডাস্ট্রিতে পা রাখবে। সোহমের লেখা চোখের আড়ালের স্ক্রিপ্টে আমার সঙ্গে তানিয়াকে নেওয়ারই ইচ্ছে ছিল পঙ্কজদার, কিন্তু সুকান্তদার উর্মির আপত্তিতে সেটা সম্ভব হচ্ছিল না। উর্মি মরলে তানিয়া রাস্তাটা
ক্লিয়ার হয়। এটা বাজে যুক্তি হয়ে গেল। পঙ্কজ প্রডিউসার, উনি যা চাইবেন তাই তো হবে। আপত্তি করল শাহজাহান। আপনি ভুলে যাচ্ছেন যে সুকান্তদা ইন্ডাস্ট্রির স্বঘোষিত ভগবান। ওর অনুমতি ছাড়া নায়িকারা মেকআপ বদলাতে পারে না, হিরোরা নিজেদের লুক বদলাতেও ভয় পায়। চোখের আড়ালের স্ক্রিপ্ট আমার পড়া। এত ভালো কন্টেন্ট গত 15 বছরে বাংলা সিনেমাতে আসেনি। হিরো আর হিরোইনের জন্য অথার ব্যাক রোল। সুকান্তদা চাইছিল হিরোর রোলটা করতে, হিরোইন কে হবে এই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সুকান্তদা বললে পঙ্কজদা আমাকে আর উর্মিকে সরিয়ে তানি আর সুকান্তদাকে নিয়ে ছবিটা নামিয়ে দেবে। উর্মি খুন হয়েছে আর আমি উর্মিকে খুন করেছি, এটা হলেই ছক সম্পূর্ণ হয়, তাই না? সুনীল কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন, মাথা তুলে জিজ্ঞাসা করলেন, আপনি আর পঙ্কজ এক ঘরে শুয়েছিলেন। উর্মিকে ঝুলিয়ে দেওয়ার জন্য পঙ্কজ রুম থেকে বেরিয়েছিলেন কিনা আপনার ভালো জানার কথা। কিন্তু সুনীল ফিসফিস করে শিবেন্দুকে বললেন, আপনি আর পঙ্কজ দত্ত মিলে উর্মিকে খুন করেননি তো? আবার দুজনেরই কিন্তু স্ট্রং মোটিভ আছে। তাছাড়া মত্ত অবস্থায় একটা বডিকে সিলিং থেকে ঝোলানো সহজ কাজ নয়, গায়ের জোর লাগে। শিবেন্দু ঘাবড়ে গিয়ে বলল, বিশ্বাস করুন স্যার, আমি উর্মিকে খুন করিনি। পঙ্কজ দত্ত অফিসে বসে কম্পিউটারে কাজ করছিলেন। প্রবীরের সঙ্গে সুনীল আর শাহজাহানকে ঢুকতে দেখে বললেন, আমার উকিল না আসা পর্যন্ত কোনো কথা বলবো না। আজ 24শে মার্চ। সুনীল আর শাহজাহান মিলে বাগচি বাগিচা গিয়েছিলেন গতকাল সকালে। আজ সকালে শিবেন্দুর সঙ্গে কথা হয়েছে। এখন আসা হয়েছে পঙ্কজের কাছে। এখান থেকে সুকান্তর কাছে যাওয়া হবে। পঙ্কজের কাছ থেকে বিরোধিতা আসবে এটা আন্দাজ করে সুনীল সঙ্গে নিয়ে এসেছেন প্রবীরকে। পঙ্কজের কথা বলার ধরন প্রবীরকে রাগিয়ে দিয়েছে। তিনি গম্ভীর গলায় বললেন, আসলে উর্মি সুইসাইড করেনি, ও মার্ডার হয়েছে। এই তদন্তে আপনি অসহযোগিতা করছেন। ঠিক হয়, আমি তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কাস্টাডিতে নিচ্ছি। মুখ সামলে ঘর ঘরে গলায় বললেন পঙ্কজ, জানেন আমি কে? আপনি উর্মির ওয়ান অফ দ্য প্রেমিক। উর্মি আপনার মেয়ের বয়সী। এনিওয়ে, সেটা আপনাদের ব্যাপার। তার স্ত্রী রেবার কন্যা তানিয়াকে এসব জানিয়ে দেব নাকি? পঙ্কজের হাবভাব নিমিষের মধ্যে বদলে গেল। তিনি হাত জোড় করে বললেন, মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। কি জানতে চান বলুন। উর্মির সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? সবই তো জানেন, নতুন আর কি বলবো। আমাকে না বলে ও মোবাইলে একটা ভিডিও তুলেছিল। আমাকে এই বলে ভয় দেখাতো যে চোখের আড়ালেতে ওকে না নিলে ভিডিওটা আমার বউ আর মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। ক্যান ইউ ইম্যাজিন? নিজের ভিডিও শেয়ার হওয়া নিয়ে মেয়েরা ভয় পায়। এক্ষেত্রে মেয়েটা আমাকে ভয় দেখাচ্ছিল। বউ মেয়ে জানলে কেলোর কীর্তি হয়ে যাবে স্যার। আগে এই কথাগুলো মাথায় আসেনি? যাকে ওসব বাদ দিন। আপনার কাছে ওই ভিডিওটা আছে? আছে। পঙ্কজ টেবিল থেকে স্মার্টফোন নিয়ে আনলক করে প্রবীরের হাতে তুলে দিলেন। প্রবীর ফোন গ্যালারি থেকে ক্লিপিংটা বার করে ফেললেন। পঙ্কজ মাথা নিচু করে বললেন, একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন না, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো গতি থাকবে না। প্রবীর ভিডিও ক্লিপটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের মোবাইলে নিয়ে বললেন, দেখুন, আমার ওয়ার্ক এথিক্স আছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এটা আমার কাছ থেকে কোথাও যাবে না। ধন্যবাদ স্যার। কিছুক্ষণ চুপ করে থাকার পরে পঙ্কজ দত্ত বললেন, ভিডিওটা দেখে উর্মি আমাকে ব্ল্যাকমেল করছিল, তাও আমি ক্লিপটা ডিলিট করিনি। কিন্তু উর্মি মারা যাওয়ার পর কেন ডিলিট করলেন না? আমি জানতাম যে এটার সন্ধানে আপনি আমার কাছে আসবেন। সুনীল বললেন, উর্মি মারা যাওয়ার আগে ওর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল? উর্মির ব্যবহারে সাংঘাতিক চেঞ্জ এসেছিল। আমাকে পুতুলের মতো আঙুলের ডগায় নাচাতো। আমি ওর সংস্পর্শ থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। আমি চাইনি যে চোখের আড়ালে ছবিটাও করুক। উর্মির খারাপ ব্যবহারই কি একমাত্র কারণ, নাকি আপনি আপনার মেয়ে তানিয়াকে এই ছবির হিরোইন হিসেবে চাইছিলেন? আমি আমার মেয়েকে আমার ছবিতে নিলে কার কি, কিন্তু একদিকে উর্মি আমাকে ব্ল্যাকমেল করছিল, অন্যদিকে সুকান্ত শাসাচ্ছিল আমি যদি ওকে না নিয়ে শিবেন্দুকে নিই তাহলে আমার সর্বনাশ করে ছাড়বে। বাংলা একটা কথা আছে না,
জলে কুমির ডাঙায় বাঘ, এই ছবিটা নিয়ে আমার সেই দশা হয়েছে। তাহলে উর্মি মার্ডার হওয়ায় আপনার তো সুবিধেই হলো, এখন তানিয়া আর সুকান্তকে নিয়ে ছবিটা করতে পারবেন, তাই না? আমি ভীতু মানুষ স্যার, ওই প্রজেক্ট নিয়ে আর কাজ করব না, ওটা অভিশপ্ত প্রজেক্ট। যাই হোক, উর্মিকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? নো আইডিয়া স্যার। আমরা সবাই ভোর 4টে পর্যন্ত আড্ডা মেরেছিলাম, তারপরে আমি আর শিবেন্দু একটা ঘরে শুতে যাই। আমার ঘুমের সমস্যা আছে, রাতে স্ট্রং সেডেটিভ খেতে হয়, একবার শুলে আর উঠি না। উর্মির বাবার চেঁচামেচি শুনে ঘুম ভেঙেছিল। তার মানে শিবেন্দুর অ্যাক্টিভিটি আপনি বলতে পারবেন না? ও কাল পার্টিতে চুপচাপ ছিল, কারোর সঙ্গেই কথা বলছিল না। ও খুব জোরে নাক ডাকে বলে কেউ ওর পাশে শুতে চায় না, আর আমি ঘুমের ওষুধ খাই বলে কিচ্ছু বুঝতে পারি না। আউটডোরে আমি আর শিবেন্দু রুম শেয়ার করি, পরশু রাতেও তাই করেছিলাম। আচ্ছা, এটা তো হতে পারে যে আপনি আর শিবেন্দু মিলে উর্মিকে খুন করেছেন, দুজনে দুজনের আলিবাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি একটা সম্ভাবনার কথা ভাবছি জাস্ট। আপনাদের দুজনেরই খুনের মোটিভ আছে। উর্মি মরলে আপনার ভিডিও ফাঁস হবে না, আর শিবেন্দু প্রেমিকের ওপরে প্রতিশোধ নেবে। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, উর্মির মোবাইলে আপনাদের ওই ভিডিওটা কিন্তু নেই। আমি যদি উর্মির মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে থাকি, তাহলে নিজের ফোন থেকে করিনি কেন? সিক্রেট সিনেমাতে এত বাজে প্লট থাকে না। উর্মি কি ওই ভিডিওটার কথা কাউকে বলেছিল? জানি না। স্মার্টফোন পঙ্কজকে ফেরত দিয়ে প্রবীর বললেন, ওকে, আমরা আপাতত আসছি। দরকারে যেন আপনাকে ফোনে পাওয়া যায়, আর আমাকে না বলে কলকাতা শহর ছাড়ার চেষ্টা করবেন না, তাহলে ইউ উইল বি ইন সিরিয়াস ট্রাবল। ফ্ল্যাট থেকে বেরিয়ে পুলিশের জিপে উঠে সুনীল প্রবীরকে বললেন, ভিডিও ক্লিপটা আমি একবার দেখব। মোবাইলের গ্যালারি খুলে সুনীলের হাতে মোবাইল ধরিয়ে দিলেন প্রবীর। সুনীল আর শাহজাহান ক্লিপিংটা দেখছেন। শুরু থেকে বোঝা যাচ্ছে রেকর্ডিংয়ের কথা পঙ্কজ জানেন না। গোপন জায়গায় মোবাইল বসিয়ে ক্যামেরার ফ্রেম আগে থেকে ঠিক করা আছে। উর্মি পঙ্কজের হাত ধরে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এলো। ফ্রেম জুড়ে এখন পঙ্কজ আর উর্মি। শাহজাহান বলল, উর্মির মোবাইল ঘেটে কলকাতা পুলিশের সাইবার সেল জাস্ট কিচ্ছু পায়নি। পঙ্কজকে খাটে বসিয়ে মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে হাসল উর্মি। লুকিয়ে থামস আপ দেখালো, নানা অঙ্গভঙ্গি করল। পঙ্কজের জন্য সত্যি মায়া হচ্ছে। ক্লিপটা দেখে মন্তব্য করলেন সুনীল, সুকান্তর বাড়ি আর কত দূর? বউয়ের সঙ্গে বিচ্ছেদের শেষে সুকান্ত এখন হ্যাপিলি সিঙ্গেল। বছরে 2টি বাংলা ছবিতে অভিনয় করেন, অফার থাকলেও হিন্দি ছবি করেন না। জাতীয় স্তরে বেশ নাম ডাক আছে। সুকান্তর বাড়ি সাউথ এন্ড পার্কে। এই জায়গাটা এখনো পুরনো কলকাতার রোদ্দুরে গা মেলে আড়মোড়া ভাঙে। ফ্লাইওভারের ওপারের রুদ্ধশ্বাস দৌড় এপার থেকে বোঝা যায় না। পুরনো আমলের বাড়ির গাড়ি বারান্দায় পুলিশের জিপ পার্ক করে প্রবীর, সুনীল আর শাহজাহান গাড়ি থেকে নামছেন। এমন সময় প্রবীরের মোবাইলে ফোন এলো। ফোন ধরে হ্যাঁ আর আচ্ছা বলে লাইন কেটে তিনি বলেন, ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টের ফলো আপ এলো। উর্মির ব্লাড লেভেল ফেন্টালিনে ভরপুর থাকলেও স্টম্যাকে ফেন্টালিন পাওয়া যায়নি। খাবার বা পানীয়, গ্লাস, প্লেট, বোতল, ক্রাইম সিনের কোথাও এক ফোঁটা ফেন্টালিন পাওয়া যায়নি। কেসটা তো পুরো গুলিয়ে গেল। তিনজনে এখন সুকান্তর ড্রয়িং রুমের দরজার বাইরে। আসবো? দরজা খুলে দিলেন সুকান্ত। 50 পেরিয়েও যুবকদের মতো চেহারা। শরীর বা মুখে একটিও বয়সের দাগ পড়েনি। পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, গায়ে জড়ানো দামি কাশ্মীরি শাল, হাতে গ্রিন টিয়ের পেয়ালা। আসুন। সুনীল ঘরে ঢুকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, বাবা, কলকাতার কেন্দ্রে এত নিরিবিলি জায়গা আশাই করা যায় না। সুকান্ত কোনো কথা না বলে সবুজ চায়ে চুমুক দিলেন। দেখুন, উর্মি আত্মহত্যা করেনি, ও খুন হয়েছে, জানেন তো? আপনি তো টিভি দেখছিলেন, জানার কথা। সুকান্ত টিভির সেট টপ বক্সের দিকে তাকিয়ে দেখলেন ডিসপ্লে প্যানেলে এখনো আলো জ্বলছে।
তিনি সুইচবোর্ডে হাত দিয়ে সুইচ অফ করে বলেন, হ্যাঁ জানি, তবে কিভাবে খুন হয় মিডিয়া সেটা এখনো জানতে পারিনি। ফেন্টানিল পয়জনিং হয়েছে, কিন্তু স্টমাকে কেন ফেন্টানিল নেই এই নিয়ে চেঁচাচ্ছে। তা কে খুন করেছে বলে আপনার মনে হয়? সিনেমাতে অনেক জেরার সিনে অভিনয় করেছি। ইনফ্যাক্ট নতুন যে ছবিটাতে অভিনয় করছি তার ওয়ার্কিং টাইটেল জেরা। তাতে আমি প্রতিবেশী রাষ্ট্র থেকে ইন্ডিয়া চলে এসেছি কোনো কাগজপত্র ছাড়াই। পুলিশ সব জানতে পেরে আমাকে জেরা করতে শুরু করলো। 4 দিন আগে বসিরহাট আর টাকিতে আউটডোর সেরে এলাম। কাল থেকে ইনডোর শুরু করব, কিন্তু ওসব হলো অভিনয়। সত্যিকারের জেরা এই প্রথম ফেস করছি। আরে জেরা কেন ভাবছেন, আড্ডা ভাবুন না। সব হত্যাকাণ্ডই আসলে অনেকগুলো ব্যাক স্টোরির চরম পরিণতি। সবার সব গল্প না জানলে হু হ্যাজ ডান ইট এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। হু ডান ইট শব্দটা উচ্চারণ করার সময় চোখ ছলছল করছে সুকান্তর। আমার আদরের উর্মি লাশ হয়ে গেছে, এখন চলছে হত্যাকারী কে এই প্রশ্নের উত্তর খোঁজার পালা। হায় রে! সুকান্তর চোখে চোখ রেখে সুনীল বললেন, আপনি উর্মিকে ভালোবাসতেন? আমি অভিনেতা, ভালোবাসার অভিনয় করা আমার পেশা। আপনি আমার অভিনয় ভুলবেন না। আমার আর উর্মির ফোনালাপের ট্রান্সক্রিপ্ট জোগাড় করুন, তাহলে জানতে পারবেন আমি ওকে কতটা ভালোবাসতাম। বিয়ে করার জন্য অনেকবার বলেছি। আমি জানি যে আমাদের মধ্যে বয়সের অনেক ফারাক। আমার প্রাক্তন স্ত্রী আমার মতো মেগালম্যানিক সেলফ অবসেসড সোশিওপ্যাথের সঙ্গে থাকতে না পেরে ডিভোর্স করে চলে গেছেন। কিন্তু এত কিছুর পরেও আমি উর্মির প্রেমে পড়েছিলাম। এই জীবনে প্রথমবার আমি বুঝতে পারছিলাম না উর্মি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসার অভিনয় করে। শিবেন্দুও একই কথা বলেছে, ও উর্মিকে ভালোবাসত, কিন্তু উর্মি ওকে ভালোবাসত কিনা সেটা বুঝতে পারেনি। জানি, উর্মির মা আমাকে সবই বলতেন। তার মানে আপনি জানতেন। সেকেন্ড কোয়েশ্চেন, পঙ্কজের সঙ্গে উর্মির সম্পর্ক ছিল, এটা আপনি জানতেন? এটা জানি, ওটা আপনাদের ক্লাসের কাছে ইস্যু, আমার কাছে নয়। উর্মি পঙ্কজকে ব্ল্যাকমেল করছিল, এটাও তো আপনি জানতেন, এবং এটাও আপনার কাছে পেটি মিডল ক্লাস ইস্যু, তাই তো? এই খবরটা আমার জানা ছিল না। সবাই বলে যে আপনার অনুমতি ছাড়া ইন্ডাস্ট্রিতে গাছের পাতাও নড়ে না। কাজেই এত বড় খবরটা আপনি জানতেন না, এটা আমি ঠিক মানতে পারছি না। আমি সত্যিই জানতাম না। হোয়াট এভার, অন্য প্রসঙ্গে আসি। সোহমের লেখা চোখের আড়ালের স্ক্রিপ্ট আপনি পড়েছিলেন, নাকি এটার কথাও জানতেন না? পড়েছিলাম। পঙ্কজ চাইছিলেন শিবেন্দু আর উর্মিকে নিয়ে ছবিটা করতে, আপনি এটা জানতেন? জানতাম। আমি পঙ্কজকে বলেছিলাম ওই রোলটা আমার চাই, শিবেন্দুকে নিলে ছবিটা আমি হয়তো দেব না। আপনি কি জানতেন যে পঙ্কজ তাঁর মেয়ে তানিয়াকে এই ছবিটার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি দিতে চাইছে? সুকান্ত চুপ করে রয়েছেন। সুনীল বললেন, উর্মি মার্ডার কেসে শিবেন্দুকে খুনি প্রমাণ করতে পারলে নায়ক নায়িকা সিন থেকে আউট। আপনি আর তানিয়া হিরো হিরোইন, তাই না? তাছাড়া আপনি উর্মিকে ভালোবাসেন, কিন্তু উর্মি আপনাকে ভালোবাসে কি না সেটা বুঝতে পারছেন না। এদিকে উর্মির হাত ধরে নতুন হিরো শিবেন্দু তরতর করে উঠে আসছে, ওকে তো থামাতে হবে। আপনার খুনের মোটিভের কোনো অভাব নেই সুকান্ত বাবু। সুকান্ত শোকেসের দিকে তাকালেন। সেখানে অজস্র পুরস্কার সাজানো রয়েছে। তিনি বললেন, এই ইন্ডাস্ট্রিতে টানা এতগুলো বছর 1 নম্বর জায়গায় থাকতে গিয়ে অনেক পাপ করেছি। কখনো অন্য হিরোর 12টা বাজিয়েছি, কখনো ছবি ফ্লপ করা মাত্র ডিরেক্টরের মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছি। কিন্তু আমার দৌড় ওইটুকুই, খুন করার কথা কখনো ভাবিনি। আপনি সেদিন পার্টিতে কি খেয়েছিলেন? গত 20 বছর ধরে স্যুপ, সালাড, গ্রিন টি আর স্পার্কলিং ওয়াটার ছাড়া কিছু খাই না আমি যতদূর জানি কোমরের ব্যথার জন্য হাড়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত ফেন্টানিল খান। স্যুপ, সালাড আর গ্রিন টি ছাড়া আপনার কাছে ফেন্টানিলও আছে, কি তাই তো? ওটা ওষুধ, খাবার নয়।
রেগে গেছেন সুকান্ত। সেই রাতে আপনি একা শুয়েছিলেন। আমার ওই একটাই বিলাসিতা, আউটডোরে গেলে কারোর সঙ্গে রুম শেয়ার করি না। সবার শেষে কে শুতে গিয়েছিল বলতে পারবেন? আমি সবার শেষে শুতে যাই। প্রথমে গেলেন অনিলাভ আর স্বস্তিকা, তারপর শিবেন্দু আর পঙ্কজ। সোহম আর মিলি আগেই উঠে যেতে চাইছিল, কিন্তু উর্মি হঠাৎ মিলিকে বেজায় ধমকাতে থাকে। কি নিয়ে? ঝগড়াঝাটি শোনা আমি পছন্দ করি না। যেটুকু কানে এসেছিল তোর থেকে বুঝতে পারছিলাম যে মিলি 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 উর্মির কাছে অনেক টাকা পায়। সেটা নাকি ওর প্রফেশনাল ফি। উর্মি টাকাটা দিতে রাজি নয়। মিলি বলল যে ও কাজ ছেড়ে দেবে। তখন উর্মি ভয় দেখালো যে সে পুলিশে খবর দেবে। সেটা শুনে কাঁদতে কাঁদতে মিলি ঘর থেকে বেরিয়ে যায়, সঙ্গে সোহম। তার মানে আপনি শেষ ব্যক্তি যিনি উর্মিকে জীবিত অবস্থায় দেখেছেন, ঠিক বলছি? সুকান্তর মুখে বিন্দুমাত্র রাগ বা বিরক্তি দেখা যাচ্ছে না। তিনি বললেন, আমি আর উর্মি 4:30 পর্যন্ত গল্প করেছিলাম। উর্মি ইনকোহারেন্ট কথাবার্তা বলতে থাকে। মুখ থেকে মেকআপ না তুলে, পোশাক না বদলে পালঙ্কে শুয়ে পড়ে। সে দেখে আমি নিজের ঘরে চলে যাই। আমি চলে যাবার পর ওই ঘরে কেউ ঢুকেছিল কিনা সেটা জানা নেই। আপনি যে 4:15 থেকে বাকি সময়টা নিজের ঘরেই ছিলেন, তার কি কোনো প্রমাণ আছে? অ্যালিবাই? হাসলেন সুকান্ত। না, নেই। কিন্তু বাকিদের কি আছে? সবাই কিন্তু জোড়ায় জোড়ায় শুয়েছিল। একজন উঠলে অন্যজন জানতে পারতেন। আপনার কথা অনুযায়ী আমি একজন সাসপেক্ট। আমার খুনের মোটিভ আছে। আমার কোনো অ্যালিবাই নেই। যা দিয়ে খুন করা হয়েছে সেটা আমার কাছে ছিল। কিন্তু একটা কথা বলুন তো, আমি খুনটা কি করে করলাম? আমি কি উর্মির সঙ্গে আড্ডা মারার সময় ওর মুখে ফেন্টানিল গুঁজে দিয়েছিলাম? বোঝা যাচ্ছে তিনি বেদম রেগে গেছেন, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নেই। প্রবীর কি বলবে বুঝতে না পেরে হাত কচলাচ্ছেন আর বলছেন, রাগ করছেন কেন স্যার? এসব তো আপনার ভালোর জন্যই, আপনার নাম ক্লিয়ার করার জন্যই তো। সুনীল একগাল হেসে বললেন, সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল আপনার সঙ্গে স্টুডিওতে জেরা সিনেমার শুটিং এর ফ্লোরে দেখা হচ্ছে, কেমন? দুপুর 2টোর সময় স্টুডিওতে পৌঁছে প্রবীর দেখলেন সবাই মেকআপ রুমে জড়ো হয়েছে। মলিন দেওয়াল জোড়া আয়নার গায়ে কটকটে আলো জ্বলছে। আয়নার কোণে অজস্র টিপ সাঁটা রয়েছে। মেঝেতে বেছানো রয়েছে ছেঁড়া পাটের কার্পেট। এক কোণে পড়ে রয়েছে প্লাস্টিকের নোংরা ওয়েস্ট পেপার বাস্কেট। শাহজাহান এক গাদা মোল্ডেড প্লাস্টিকের চেয়ার জোগাড় করেছে। তাতে বসে রয়েছেন অনিলাভ আর স্বস্তিকা, মিলি আর সোহম, শিবেন্দু আর পঙ্কজ, রাকেশ আর আলো রানী। একটা চেয়ার খালি। সুকান্ত আর সুনীলকে দেখা যাচ্ছে না। প্রবীরকে পঙ্কজ বললেন, আজ সকালে ফোন করে সুনীলবাবু এমনভাবে তলব করলেন যে সব কাজ ফেলে দৌড়ে এলাম। এখন দেখি গোয়েন্দাই গায়েব। সুনীলবাবু কাল রাতে আমার বসিরহাটের বাড়িতে গিয়েছিলেন। আমাকে হুকুম করলেন আজ দুপুর 2টোয় এই স্টুডিওতে চলে আসতে। আমি সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। উনি তখন বসিরহাট থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে গল্প করছিলেন। বসিরহাট আর টাকিতে আউটডোর সেরে তো সুকান্ত কদিন আগেই ফিরেছেন। কালকেই সুনীলবাবুকে ওখানে যেতে হলো। কেউ উত্তর দিল না, কারণ ঘরে একসঙ্গে ঢুকলেন সুকান্ত আর সুনীল। তাদের দেখে সবাই উঠে দাঁড়ালো। একমাত্র ফাঁকা চেয়ার দেখিয়ে শাহজাহান সুকান্তকে বলল, আপনি ওখানে বসুন। শাহজাহান আর প্রবীর দরজার কাছে দাঁড়ালেন। সুনীল সবাইকে বললেন, আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি। টুকটাক দু একটা কথা বলবো, দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তারপরে অপরাধী প্রবীরের সঙ্গে থানায় চলে যাবেন, বাকিটা বাড়ি। সিম্পল ব্যাপার। সবাই সুনীলের দিকে ঘুরে বসেছেন। সুনীল বললেন, ক্রাইম সিন দেখে প্রবীর ভেবেছিলেন যে উর্মি গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। আমি কিন্তু প্রথম দর্শনেই বুঝেছিলাম যে এটা মার্ডার। কিভাবে? পুলিশ হিসেবে তার আঁতে ঘা লেগেছে। পোস্টমর্টেম হ্যাঙ্গিং বলে ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে। সোজা বাংলায় যার মানে হলো মৃতদেহকে ঝুলিয়ে দেওয়া।
একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর একজনকে খুন করে সেলিং থেকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। এই দুই মৃতদেহের মধ্যে কিছু তফাৎ থাকে। যেমন ধরুন, পকেট থেকে একটা নাইলনের দড়ি বার করে শিবেন্দুর হাতে দিয়ে সুনীল বললেন, আপনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে চান, জাস্ট ট্রাই ইট। গলায় দড়িটা বাঁধুন দেখি। শিবেন্দু ঘাবড়ে গেলেও দড়িটা হাতে নিয়ে গলায় জড়িয়ে গিঁট দিতে গেল। দাঁড়ান। শিবেন্দুকে থামালেন সুনীল। আপনি গিঁটটা গলার কোন দিকে বাঁধছেন? গিঁট ছুঁয়ে শিবেন্দু বলল, গলার ডান দিকে, কারণ আমি ওই দিকে গিট বাঁধতেই কমফোর্টেবল ফিল করছি। কাজের কথাটা বলে দিলেন। আত্মহত্যার ক্ষেত্রে নট বা গিঁট থাকে গলার ডান দিকে কানের তলায়, কারণ ডানহাতি মানুষের সেটাই স্বাভাবিক প্রবণতা। বাঁহাতি হলে এটা উল্টে যায় জাস্ট। কিন্তু উর্মির নট ছিল গলার মাঝখানে। অন্য লোকে গিঁট বাঁধলে এরকমটা হয়, কারণ সে নিজের গলায় দড়ি বাঁধছে না। দ্বিতীয় কথা হলো, আপনি দড়ির অন্য প্রান্ত সিলিংয়ের হুকে বেঁধে ঝুলে পড়লে হুকের সংস্পর্শে এসে দড়ি বা ওড়নার ফাইবার একরকমভাবে ছিঁড়বে। আর যদি আপনার মৃতদেহের গলায় ওড়না বেঁধে অন্য প্রান্ত হুকের মধ্যে ঢুকিয়ে আপনার বডি হিঁচড়ে তোলা হয়, তাহলে ফাইবার অন্যভাবে ছিঁড়বে। ক্রাইম সিনে ঢুকেই আমি আর শাহজাহান বুঝে গিয়েছিলাম যে উর্মিকে খুন করা হয়েছে। সিম্পলি মার্ডার। এখন কিভাবে খুনটা করা হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট দেখে ক্লিয়ার হলো। আর তখনই বুঝেছিলাম যে টুল পড়ে যাওয়ার আওয়াজ কেউ শুনতে পায়নি। কেন? কারণ টুলটা শব্দহীনভাবে উল্টে রাখা হয়েছিল। আওয়াজ শুনে কেউ উঠে পড়লে সব ভেস্তে যাবে তো। আমি ঠিকই বলেছিলাম, উর্মিকে খুন করা হয়েছে। গলায় দড়ি দিয়ে না বিষ খাইয়ে, সেটা সেকেন্ডারি। সব খুনের পেছনেই মোটিভ থাকে। উর্মি মার্ডার কেসেও সেটা আছে। সেই রাতে যারা বাগচি বাগিচায় ছিলেন তাদের মধ্যে আপাত দৃষ্টিতে 4 জনের কোনো মোটিভ ছিল না। এরা হলো সোহম, মিলি, রাকেশ আর আলো রানী। বাকি সবার স্ট্রং মোটিভ ছিল, এবং এদের মধ্যে সুকান্ত ছাড়া সবাই রুম শেয়ার করেছিলেন। এরকমটা হতে পারে যে সুকান্ত খুনটা করেছেন, আবার এমনও হতে পারে যে একই ঘরের দুজনে মিলে খুন করেছেন। দ্যাট ইজ অলসো পসিবল। কিন্তু খুনটা হলো কিভাবে? ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস করে জানা গেল খুনের কারণ ফেন্টানিল পয়জনিং, কিন্তু উর্মির স্টমাকে ফেন্টানিল পাওয়া যায়নি, অর্থাৎ ওকে ফেন্টানিল খাওয়ানো হয়নি। এখন প্রশ্ন হলো, তাহলে ফেন্টানিল উর্মির শরীরে ঢুকলো কি করে? গতকাল সুকান্ত একটা কথা বলে আমাকে এই বিষয়ে সাহায্য করেছেন। সুকান্ত অবাক হয়ে সুনীলের দিকে তাকালেন। সুকান্ত আমাকে বলেছিলেন, আমি কি উর্মির সঙ্গে আড্ডা মারার সময় ওর মুখে ফেন্টানিল গুঁজে দিয়েছিলাম? এই কথাটাই আমার চোখ খুলে দেয়। কিভাবে? জিজ্ঞাসা করলেন পঙ্কজ। সেই প্রসঙ্গেই আসছি। সুকান্তের কথা শুনে আমার মনে পড়ে গেল আলো রানীর কথা। রাকেশ উত্তেজিত হয়ে বলল, আমার বউয়ের নামে মাঝে মাঝে বলছেন কেন? হ্যাঁ, ও অসুস্থ। বসো। পুলিশি হুঙ্কার ছেড়েছেন প্রবীর। রাকেশ চেপে ধরেছে আলো রানীর হাত। আলো রানী ভয়ের চোটে ঠকঠক করে কাঁপছে। তোমার থাইরয়েডের সমস্যা আছে না? হ্যাঁ স্যার। কোন রকমে বলল আলো রানী। ম্যাডামের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। ম্যাডামের ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। আমি তোমার চিকিৎসার বিষয়ে কথা বলবো। তুমি বলেছিলে ওষুধ খেলে আমার গা গুলোয়, অন্যভাবে ট্রিটমেন্ট হচ্ছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। সোহমের দিকে তাকিয়ে সুনীল বললেন, কি ঠিক বললাম তো? তদন্তের একদম গোড়ায় আলো রানীর এই মন্তব্য আর তদন্তের একদম শেষে সুকান্তের ওই মন্তব্য মিলে যেটা দাঁড়ালো সেটা হলো ফেন্টানিল স্টমাকে পাওয়া যায়নি, মানে সেটা খাওয়ানো হয়নি। আর তার মানে হলো
অন্য কোনো রুটে সেটা শরীরে ঢুকেছে। ইঞ্জেকশন? কিন্তু তার দাগ থাকবে তো। পঙ্কজ বললেন। ইনহেলার? বলল মিলি। সুনীল সবার কথা চুপচাপ শুনছিলেন। এবার বললেন, কিভাবে উর্মি খুন হলো এটা জানতে আপনারাই আমাকে সাহায্য করেছেন একাধিক সূত্র দিয়ে। সূত্র নাম্বার 1, স্বস্তিকা সান্যাল বলেছিলেন উর্মির যখন ক্লাস 11 তখন এই মিলি ওই কোত্থেকে একটা উড়ে এসে বসিরহাটে জুড়ে বসেছিল। বাবা মানেই মিশর বাড়িতে থাকতো। হ্যাঁ বলেছি, ভুলটা কি বলেছিলাম আমি? না না, ভুল কেন বলবেন, আমি জাস্ট কথাটা মনে করালাম। এবার দ্বিতীয় সূত্র, সোহম বলেছিল উর্মি মিলিকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না। হ্যাঁ, আমি বলেছিলাম। তৃতীয় সূত্র আমি পেয়েছি সুকান্ত বাবুর কাছ থেকে। উনি বলেছেন খুনের রাতে উর্মির সঙ্গে মিলির কথা কাটাকাটি হয়েছিল। মিলি উর্মির কাছে তার প্রাপ্য টাকা চাইছিল, উর্মি টাকাটা দিতে রাজি হচ্ছিল না। উর্মির পার্সোনাল স্টাইলিস্টের কাজ মিলি ছেড়ে দিতে চায়। তখন উর্মি ভয়ে দেখায় যে পুলিশে খবর দেবে, আর এই শুনে কাঁদতে কাঁদতে মিলি ঘর থেকে বেরিয়ে যায়। সঙ্গে যায় সোহম। কি সুকান্ত বাবু, ঠিক বললাম তো? সুকান্ত ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। আমাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, আসলে অনেক দিনের পুরনো বন্ধুত্ব তো। মিলির কথায় গুরুত্ব না দিয়ে সুনীল বললেন, 4 নম্বর সূত্র পেলাম পঙ্কজ দত্তর কাছ থেকে। ওর আর উর্মির ভিডিওর ক্লিপ আমি দেখেছি। সেই ভিডিওর উর্মি কপালে দীর্ঘ উ মার্কা সোয়েডের টিপ ঠিক পড়ে রয়েছে, ঠিক এই রকম। মেকআপ রুমের আয়নার কোণে সাঁটা অনেক টিপ থেকে একটা টিপ খুলে নিয়ে সবাইকে দেখালেন সুনীল। বললেন, আবার ফিরে আসি আলো রানীর কাছে। তা তোমার থাইরয়েডের ট্রিটমেন্ট কিভাবে হয়? তুমি তো ওষুধই খাও না। গভর্নমেন্ট থেকে আমাদের আয়োডিন বিন্দি দেয়। ওই বিন্দির মধ্যে যে আয়োডিন থাকে সেটা কপালের চামড়া দিয়ে ঢুকে যায়, রক্তে আয়োডিন বাড়ে আর থাইরয়েড ভালো হয়ে যায়। আমি খবর নিয়ে জেনেছি আয়োডিন বিন্দি সরকারের একটা প্রজেক্ট। যেসব এলাকার মহিলাদের রক্তে আয়োডিন কম আছে তাদের জন্য এই প্রকল্প। ওষুধ খেতে দিলে কেউ খাবে না, অথবা খেতে ভুলে যাবে, কিন্তু টিপ পড়তে দিলে পড়বে। মাসের প্রতিটি দিনের জন্য একটা নতুন টিপ। সবাই আনন্দের সঙ্গে পড়ে। ও কি সোহম, কোথায় যাচ্ছ? সোহম চেয়ার ছেড়ে উঠে বেরোনোর চেষ্টা করছিল। একটু বাথরুম যাব। তুমি ফার্মাকোলজির ছাত্র না? ডার্মাল প্যাচে ফেন্টানিল ব্যবহার করলে সেটা স্কিন দিয়ে অ্যাবজর্ব হতে পারে, এই ধারণা তোমার আছে। মিলির ডিজাইন করা দীর্ঘ উ মার্কা সোয়েডের টিপে ফেন্টানিল ভরে দেওয়ার প্ল্যানও তোমার। তুমি মিলিকে টিপ বানিয়ে দাও, আর মিলি সেই টিপ উর্মিকে পুড়িয়ে দেয়। এইসব করে আমার লাভ? লাভ না থাকলে তুমি উর্মির কপাল থেকে টিপ খুলে নিয়েছিলে কেন? যে মেয়ে প্রায় কখনো টিপ খোলে না, সে মরার সময় কেন পোশাক ইনট্যাক্ট রেখে টিপ খুলে নিতে যাবে? যদি খুলেও নিয়ে থাকে তাহলে সেই টিপ ক্রাইম সিনে পাওয়া যাবে না কেন? কিন্তু আমার লাভটা কি? সুনীলের দিকে তেড়ে গেছে মিলি। সোহম তাকে চেপে ধরে আবার চেয়ারে বসিয়েছে। টিপে এত বেশি পরিমাণ ফেন্টানিল ছিল যে উর্মির চামড়া দিয়ে রক্তে মিশে ওকে মেরে ফেলে। দিনটা ভেবে চিন্তেই বাছা হয়েছিল। অনেক সাসপেক্ট থাকবে ওখানে। আত্মহত্যা নয় এটা পুলিশ বুঝতে পারলে সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে অনেকগুলো। মিলি বা সোহম উর্মির স্মার্টফোন নিয়ে রেস্টোর ফ্যাক্টরি সেটিং করে দেয়। এর ফলে সন্দেহ যাবে পঙ্কজের ওপরে। সুকান্ত নিয়মিত ফেন্টানিল খান, উনিও সাসপেক্ট হয়ে যাবেন। সুকান্ত নিঃশব্দে মাথা নাড়লেন। সবাই বেঘরে ঘুমোবে, আর উর্মি আউটডোরে গেলে ঘরের দরজায় খিল না দিয়ে ঘুমোয়, এটা সবাই জানে। ভোর হওয়ার আগে উর্মির ঘরে ঢুকে মিলি আর সোহম মিলে মৃত উর্মির গলায় ওড়না জড়িয়ে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছিল জাস্ট, আর তারপর কপাল থেকে টিপ খুলে নিয়েছিল।
একটা টুল নিঃশব্দে পালঙ্কের পাশে উল্টে রেখে দিয়েছিল, তারপরে নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। ইনফ্যাক্ট অনিলাভ আমাকে না ডাকলে উর্মির মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যেত। প্রবীরের কথাটি পছন্দ হয়নি। তিনি দরজার কাছ থেকে বললেন, সবটাই তো ক্লিয়ার হলো, কিন্তু খুনের মোটিভ কি? আমাকে তো কোর্টে কেসটা জাস্টিফাই করতে হবে, তখন তো আর প্রাইভেট ডিটেকটিভের কথা কেউ শুনবে না। গুড পয়েন্ট। ইনফ্যাক্ট খুনের মোটিভ জানতেই আমি কাল বসিরহাটে গিয়েছিলাম। প্রবীরের দিকে তাকিয়ে বললেন সুনীল, আচ্ছা মিলি, বসিরহাটে মিশর বাড়িতে আসার আগে তুমি কোথায় থাকতে? মানে তোমার বাবা মা কিভাবে মারা গেছেন? মিলি মাথা নিচু করে ফুঁসছে। তুমি যখন বলবে না তখন আমি বলে দিই। মিলির আদি বাড়ি প্রতিবেশী রাজ্যে। মিলির বাবা ছিলেন ওই রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তি। সব ধরনের হিংসের বিরুদ্ধে তিনি জনমত সংগঠিত করতেন। ওনার শত্রুপক্ষ একদিন বাড়িতে ঢুকে মিলির বাবা এবং মাকে খুন করে। মিলিকেও আক্রমণ করতে যায়। মিলি নিজেকে বাঁচাতে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে এই রাজ্যে চলে আসে। ওর কোনো মেশোর বাড়ি নেই। আর মেশো বলে যে লোকটি আছে সে একজন ফোড়ে। টাকার বিনিময়ে মিলিকে থাকতে দিয়েছিল জাস্ট। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে মিলি। কেউ কিচ্ছু সন্দেহ করেনি। মিলি শুধু একটাই ভুল করেছিল, সে তার প্রিয়তম বান্ধবীকে সত্যিটা বলে দিয়েছিল। তারপরে উর্মি বিখ্যাত হলো। উর্মির রিফ্লেক্টেড গ্লোরিতে বিখ্যাত হলো মিলিও। এবং এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে মুম্বাই থেকে বিক্রম সিংহানিয়ার ডাক দুজনেই পেলেও প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তির কারণে উর্মি যেতে পারবে না, কিন্তু মিলি যাবে। ব্যাস, স্কুলের স্বার্থহীন বন্ধুত্ব ধীরে ধীরে মরে গেল। উর্মি তখন প্রবল ঈর্ষায় ভুগছে। পার্সোনাল স্টাইলিস্টের কাজ করিয়ে মাসের পর মাস মিলিকে টাকা দিচ্ছে না। মিলি কাজ ছেড়ে দেওয়ার কথা বললেই ব্ল্যাকমেল করছে। এর মধ্যে ওই সোহম ঢুকলেন কি করে? প্রেম বড় সাংঘাতিক জিনিস। মিলি নিজের পাস্ট লাইফ সোহমকে বলল ব্ল্যাকমেলের কথাও। তখন সোহম এই খুনের প্ল্যান সাজালো। দীর্ঘ মার্কা টিপে ফেন্টানিল ভরে দিল সোহম। মিলি শুধু সেটা পরিয়ে দিল উর্মিকে। আপনি এত কথা জানলেন কি করে? আমি গতকাল বসিরহাট থানার বড়বাবুর সঙ্গে কথা বলে মিলির বাড়িতে গিয়েছিলাম। মিলির সেই মেশো সব স্বীকার করেছে। ওকে অলরেডি পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। প্রবীর, আপনি বরং ওর সঙ্গে যোগাযোগ করুন। তারপরে যোগাযোগ করতে হবে প্রতিবেশী রাজ্যের পুলিশের সঙ্গে। আপনার এই কেস অনেক দূর গড়াবে। মিলির চোখে জল। সোহম চেয়ার ছেড়ে উঠে আয়নার গা থেকে একটা লাল সুইরের টিপ তুলে মিলির কপালে সেঁটে দিয়ে বলল, আমাদের বিয়ে হয়ে গেল রে মিলি। বাকি জীবন আমরা একসঙ্গে দগ্ধে দগ্ধে মরব। তুই চিন্তা করিস না। আর কেউ না থাকুক, আমি তোর পাশে রইলাম। টিল ডেথ ডু আস অ্যাপার্ট। স্টুডিওর ফ্লোর থেকে চিৎকার শোনা গেল, Back up! গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন দীর্ঘ উটি আছেন ঝুলে। লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। গল্পের কথক অর্পণ। গল্পের সূত্রধার সৌমি। অনিলাভ সান্যাল উজ্জ্বল। শাহজাহান অমরজিৎ। প্রবীর সুদীপ্ত ঘোষ। স্বস্তিকা দেবলীনা। রাকেশ আত্রেয়। আলো রানী রিয়া। নীলি বিহু। সোহম অনির্বাণ। শিবেন্দু অরিজিৎ। পঙ্কজ অনিরুদ্ধ। সুকান্ত সুদীপ্ত রায় এবং সুনীলের ভূমিকায় সোমক। সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।